আকাশ ভার্সিটির ভিপি হিসেবে নির্বাচিত হয়ে আসছে দীর্ঘ ৩ বছর। আজকেও ভার্সিটির নির্বাচনে আকাশ বিপুল ভোটে জয়লাভ করে আকাশ সবার সাথে কথা বলছে। সবাই আকাশের সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ছে। হঠাৎ করেই সেখানে বোম ব্লাস্ট হলো। সবাই নিজেকে বাঁচানোর জন্যে চারদিকে ছোটাছুটি করছে। আকাশ কিছুটা পেছনে গিয়ে একটা জায়গায় দাঁড়ালো। তখন দেখতে পারলো দুজন বাইকে করে ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছে। আকাশ দৌড়তে শুরু করলো, কিন্তু ধরতে পারলো না। আকাশ পেছনে তাকিয়ে দেখতে পারলো ৩জন মাটিতে শুয়ে ছটফট করছে। তাদের শরীরটা ঝলসে গেছে। আকাশ তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে ওদের ৩জনকে নিয়ে হাসপাতালে চলে আসলো। হাসপাতালে আনা মাত্রই দুজন সেখানেই মারা গেল। আর এই দুজনের মধ্যে একজন মেয়ে ছিল। দুজনকে ডাক্তার তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আর দীর্ঘ ১ ঘন্টা অপারেশন করার পরে বেরিয়ে আসলো। আর তখন ডাক্তার আকাশকে বলতে শুরু করলো, আকাশ ভাই, রোগীর অবস্থা এখন বেশি ভালো না, কারণ প্রায় 4 ব্যাগ রক্তের প্রয়োজন। আর এখন এই 4 ব্যাগ রক্ত কিভাবে ম্যানেজ করতে পারি আমরা? আমাদের যে ব্লাড ব্যাংকে রক্ত আছে সেই রক্তের অবস্থা বেশি ভালো না, কারণ অনেক দিনের রক্ত পড়েছিল, এগুলো দেয়া যাবে না, নতুন রক্ত লাগবে। ডাক্তার, আপনার কোনো কিছু করতে হবে না, আমি রক্তের ব্যবস্থা করে দিচ্ছি। আমার নিজের রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমার কাছ থেকে আপাতত 1 ব্যাগ নিন, আর বাকিটা আমি ম্যানেজ করে দিচ্ছি। মোট 3জনকে রক্ত দিতে হবে। ওদের 3জনের অবস্থা আসলে বেশি ভালো না, কারণ অনেক ব্লাড বের হয়ে গেছে, আর এরকম সিচুয়েশনে আমরা কখনোই পড়িনি। থাক, আর কোনো কিছু বলতে হবে না, আমি বিষয়টা বুঝতে পারছি। সবসময় তো আর সব কিছু থাকে না। ঠিক আছে, আপনি আমার কাছ থেকে রক্ত নেওয়ার জন্য ব্যবস্থা করুন। একথা বলার পরে ডাক্তার আকাশকে নিয়ে ভেতরে চলে গেল। আর আকাশের কাছ থেকে 1 ব্যাগ রক্ত নেওয়া হলো। আকাশ বেরিয়ে এসে তার সঙ্গে যারা ছিল ওদের কাছ থেকে খোঁজ করে আরও 3 ব্যাগ রক্ত দিল সবাই মিলে। রক্তের ব্যবস্থা হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা পরে ওদের জ্ঞান ফিরে আসলো। ওদের জ্ঞান ফিরে আসার পরে আকাশ ওদের সঙ্গে দেখা করলো। সেই সময় ছেলেটা বলতে শুরু করলো, ভাই, আমি গরিব ঘরের একটা ছেলে। আমার ফ্যামিলি ততটা উন্নত নয়। আমি টিউশনি করে তারপরে চলাফেরা করি। বাড়ি থেকে কোনো খরচ দেয় না আমাকে। আপনি যদি না থাকতেন তাহলে সত্যি আমরা কি করতাম সেটা নিজেরও বলতে পারছি না। এসব কি বলছিস? তোরা আমাকে এত ভালোবাসিস, আর আমার কারণেই যেহেতু তোদের এইসব হয়েছে, তাই তোদের দুঃখ কষ্ট দেখার জন্য আমাকেই তো লাগবে, তাই না? আর তোরাই তো আমাকে ভালোবেসে ভিপি বানিয়েছিস, তোদের সুখে দুঃখে পাশে থাকার জন্যই। তোরা সুখে থাকলেই আমি ভালো থাকবো। তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, আর চিন্তা করিস না। ভাই, আমার কোনো বড় ভাই নেই, কিন্তু আপনি এত বড় মানুষ হয়েও আমাদের পাশে থাকেন, এটাই আমাদের কাছে অনেক বেশি কিছু। অন্যান্য বিপি থাকলে কেউ আমাদের সঙ্গে কথা বলতো না, দেখা করতো না, শুধুমাত্র দায়িত্বটা পালন করে চলে যেত। কিন্তু আপনি প্রতিটা ছাত্রছাত্রীর কাছাকাছি যান, ওদের সঙ্গে কথা বলেন, বন্ধুর মতো আচরণ করেন। এটাই আমাদের কাছে অনেক বেশি কিছু। আজকে আমাদের ভার্সিটিতে র্যাগিং হয় না শুধুমাত্র আপনার জন্য। সত্যি ভাই, আপনি অসাধারণ। আমি কোনো অসাধারণ ব্যক্তি নই, আমি তোদের মতোই সাধারণ মানুষ। তবে আমি আমার দায়িত্ব থেকে কাজগুলো করে যাই। ঠিক আছে, তোরা সুস্থ হ, আমি গেলাম। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি। আশা করি আর কোনো সমস্যা হবে না। তবুও যদি সমস্যা হয় আমাকে জানাবে, হ্যাঁ? আর হাসপাতালে বিল নিয়ে চিন্তা করতে হবে না, সকল বিল মিটিয়ে দিয়েছি। আর এখানে আরও 2 দিন থাকা লাগবে, আমি পরবর্তীতে এসে আবার দেখে যাব। এই বলে আকাশ বেরিয়ে আসলো। আকাশ এখান থেকে বেরিয়ে আসার তার সঙ্গে ছিল রাজ। রাজ হলো আকাশের খুবই কাছের একটা লোক। রাজকে নিয়ে আকাশ তার গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠে পড়ার পরে সে গোডাউনে চলে আসলো। গোডাউনে আসার পরে দেখতে পারলো সকলেই সেখানে আছে আকাশের জন্য। সবাই চেয়ারে এগিয়ে দিল, আর আকাশ বসে পড়ল। বসে পড়ার পরে তখন সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আমার এত লোকজন, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও ওরা কিভাবে বোম ব্লাস্ট করতে পারে? আমার তো মাথায় আসছে না তোরা সে সময় কি করছিলি।
তোরা তো সেখানেই ছিলি। তোরা কি একবারও বুঝতে পারলি না ওরা দুজন এখানে বোম ব্লাস্ট করতে এসেছে? ওরা এই ভার্সিটির কোনো ছাত্র নয়। ভাই, এখানে অন্য কেউ তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য সাহায্য করেছে, না হলে আমরা অবশ্যই দেখতে পারতাম। আর আমার তো মনে হচ্ছে ছেলেটা এই ভার্সিটির কোনো ছাত্র হতে পারে, কারণ অন্য কোনো ভার্সিটির ছাত্র হলে আমরা অবশ্যই দেখতে পারতাম। ভেতরে প্রবেশ করতে তাকে কারো সাহায্য নিতে হয়েছে, যেটা আমাদের মতোই হয়তো কেউ তাদেরকে ভিতরে প্রবেশ করানোর জন্য সাহায্য করেছে। সেটাই তো কথা, এখন খুঁজে বের করতে হবে। তোরা চারদিক দেখে লোক লাগিয়ে দে। আর ওই পার্কের নাম্বারটা আমার মনে আছে, ওই বাইকের ব্যাপারে খোঁজ নিতে হবে। রাজ, তুই ওই বাইকের ব্যাপারে খোঁজ নে। ওই বাইকটা কার নামে রেজিস্ট্রি করা দেখ। জি ভাই, আমি খুব তাড়াতাড়ি বাইকের ব্যাপারে খোঁজ নিচ্ছি। আর ভাই, ওসি সাহেব আপনাকে সালাম দিয়েছেন। ওসি সাহেব আপনার সঙ্গে হয়তো কিছু কথা বলবে, আমার কাছে ফোন করে। শোন, তোরা চারদিক থেকে লোক লাগিয়ে দে, ওরা যেন কোনোভাবেই শহর থেকে বের হতে না পারে। শহরের বিভিন্ন জায়গায় যেখানে দিয়ে শহরে প্রবেশ করতে হয়, কয়েকটা জায়গায় জায়গায় আমার ছেলেদেরকে পাহারা দিতে বসিয়ে দে। যে কোনোভাবে হোক না কেন ওদেরকে আটকাতেই হবে। ওরা কার লোক সেটা আমার জানা প্রয়োজন। ওদেরকে মারা কোনো বিষয় না। আর রাজ, তুই আমার সঙ্গে চল, ওসি সাহেবের সঙ্গে দেখা করে আসি। এই কথা বলার পরে আকাশ আবারও গাড়িতে উঠে পড়ল আর রাজ ড্রাইভিং করতে শুরু করলো। ড্রাইভিং করতে করতে ওরা থানার সামনে চলে আসলো। থানায় এসে আকাশ নেমে পড়ল। আকাশ গাড়ি থেকে নেমে ভিতরে যেতে শুরু করলো। পেছনে রাজও রয়েছে। রাজ আকাশের পেছনে পেছনে যাচ্ছে। আকাশ থানার ভিতরে যাওয়ার পরে ওসির কেবিনে বসে পড়ল। আর সে সময় আকাশ বলতে লাগলো, কি ব্যাপার ওসি সাহেব, আপনি আমাকে সালাম দিয়েছেন যে? তা কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে তো মোবাইলে বলতে পারতেন, এভাবে ডাকার কি দরকার ছিল? আকাশ, তুমি খুব ভালো করে জানো কারা এই কাজটা করতে পারে, কিন্তু আমাদের কথা হচ্ছে তুমি আইন নিজের হাতে তুলে নেবে না। তোমার ভার্সিটিতে বোম ব্লাস্ট হয়েছে, এখানে মানুষ তো মারা যায়নি, ছাত্রছাত্রীরা আহত হয়েছে গুরুতরভাবে। তাই আমাদেরকে কাজটা হ্যান্ডেল করতে দাও। তুমি বাদী হয়ে মামলা করো। আপনার কি মনে হয় যে আমার মতো ছেলে আপনার কাছে এসে মামলা করবে? মামলা করলে লাভটা কি হবে বলেন তো? আপনারা তদন্ত করতে করতে বছর পার করে দেবেন, কিন্তু শিক্ষার্থীরা আমার ওপর যে নির্ভর করে আছে, আমাকে যে বিশ্বাস করে, সেই বিশ্বাসটা আর আমার থাকবে না। ওরা আমার কাছ থেকে দূরে চলে যাবে। আমি চাই না এটা করা হোক। প্লিজ তুমি এসব কিছু বন্ধ করো। বোম ব্লাস্ট হয়েছে, এটা আমরা তদন্ত করে দেখব কারা এসব করেছে। তুমি মামলা করলে আমরা তদন্ত করতে পারবো। এখন তুমি তোমার আইন নিজের হাতে তুলে নেবে না, তোমার কাছে এরকম কোনো পাওয়ার নেই। আমি কি করব না করব সেটা তো আর আপনাকে জানতে হবে না। আপনি আমার বাপের বয়সে, তাই আমি আপনার সঙ্গে এসব বিষয় নিয়ে তর্ক করতে চাচ্ছি না। আপনি আপনার কাজ করতে থাকেন, আমাকে আমার কাজ করতে দিন। তুমি ভার্সিটির ভিপি হয়ে যে তুমি আইন নিজের হাতে তুলে নেবে, আর তোমার জন্য যে আইন তার কাছ থেকে হাত গুটিয়ে নিবে, এমনটা হতে পারে না। আইন সবার জন্যই সমান। তুমি ঠিকই বললে, তোমাকে মাফ করে দেওয়া হবে, এমনটা ভেবে থাকলে ভুল হবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি এবং ভবিষ্যতেও থাকব। আর আমি কি করব না করব সেটা আপনাকে আমায় বলতে হবে না। আমারটা আমি খুব ভালো করে জানি, আর আমাকে কোনো জ্ঞান দিতে হবে না। আমার মাথায় যথেষ্ট জ্ঞান আছে। ঠিক আছে, আমি আসি। আর আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। একথা বলে যখনই আকাশ দরজা দিয়ে বের হতে যাবে, তখনই একটা মেয়ে তাড়াহুড়ো করে আকাশের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। মেয়েটা আকাশের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে আকাশ মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেয়। মেয়েটার চুলগুলো সামনে এসে পড়ছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। মেয়েটা তার চুলগুলো সরিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো। আকাশ মেয়েটাকে দেখে চোখ ফেরাতে পারছে না। মেয়েটাকে দেখেই ক্রাশ খেয়ে গেছে। একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে? আকাশ এখনো হাত বাড়িয়ে রেখেছে। মেয়েটা তখন আকাশের হাত ধরে উঠে পড়ল। আকাশের কেমন যেন অন্যরকম অনুভব হলো। এই প্রথম আকাশ কোনো মেয়েকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। মেয়েটা তখন আকাশকে মুখের সামনে আঙ্গুল এনে রাগী কণ্ঠে বলতে লাগলো, এই যে মিস্টার, আপনি কি চোখে দেখেন না? আপনি চোখে না দেখে এভাবে চলাফেরা করেন নাকি? নাকি চোখ বাসায় রেখে এসেছেন? আপনি আমাকে ফেলে দিয়ে আমার কোমরটা ভেঙে ফেলেছেন।
আসলে সরি, আমি দেখতে পারিনি। আর দোষটা তো আমার ছিল না। আপনি তো তাড়াহুড়ো করে ভেতরে আসছিলেন, আমি তো দেখেই সামনে আগাচ্ছিলাম। দোষটা তো আপনার ছিল। আপনি আবার বড় বড় কথা বলছেন। আর আপনার মতো লোক থানায় আসাটাই স্বাভাবিক। আর থানায় আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। আপনি জানেন আমি কে? আমি ওসি সাহেবের একমাত্র মেয়ে জান্নাত চৌধুরী। ও, সেই জন্যই তো এত বেশি রাগী আর এত সুন্দর। সমস্যা নেই, খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আবারও দেখা হবে। তো ম্যাডাম, খুব লেগেছে তাই না? চলেন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। আব্বু, আব্বু, তোমার সামনে এরকম একটা ছেলে আমাকে ধাক্কা দিল, আর অথচ তুমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখলে? ওকে জেলে ভরে দাও। এরকম ছেলে আমাকে ধাক্কা দেওয়ার সাহস কোথা থেকে পায়? এই কথা শোনার পরে আকাশ চুপচাপ সেখান থেকে বের হয়ে আসে। জান্নাত ওসি সাহেবের সঙ্গে অনেক রাগারাগি করতে থাকে, আর ওসি সাহেব ঠান্ডা মাথায় মেয়েটাকে বোঝাতে থাকে। আর তখন ওসি সাহেব বলতে লাগলো, আরে মা, শান্ত হ। আমাদের এই ছোট্ট দেশের 18 কোটির বেশি মানুষ রয়েছে, আর একজনের সঙ্গে একজনের ধাক্কা লাগতেই পারে। তুই ওর সঙ্গে শুধু শুধু রাগারাগি করতে গেছিস। ছেলেটা তো তোকে দেখতে পারেনি। আর তুই জানিস তুই কার সঙ্গে কথা বলেছিস? ও হচ্ছে ঢাকা ভার্সিটির ভিপি, পরপর 3বার নির্বাচিত হয়েছে। এছাড়াও একটা পরিচয় আছে, সেটা কেউ জানে না, শুধুমাত্র আমি জানি। সেটা তোর না জানলেও চলবে। তো এই জন্যই এত বেশি ভাব নিয়ে চলাফেরা করে। পাঞ্জাবি পায়জামা প্লাস চাদর নিয়ে চলাফেরা করে, দেখতে তো কেমন জানি লাগে। আর বাবা, আমি কিন্তু এখন থেকে ভার্সিটিতে ভর্তি হব। আমি চান্স পেয়েছি, আমার নিজের মেধা অনুযায়ী আমি এখানে চান্স পেয়েছি। তাই তুমি আমাকে অন্য কোথাও ভর্তি করতে পারবে না, বলে দিলাম। ঠিক আছে মা, আমি কালকে তোকে ঢাকা ভার্সিটিতে নিয়ে যাব। আর ওখানে কিন্তু এখন শুধুমাত্র আকাশের জন্য র্যাগিং হয় না, আর কোনো অকারেন্স কেউ করতে পারে না, শুধুমাত্র আকাশের জন্য। ছেলেটা অনেক ভালো, আমি আকাশের সঙ্গে তোর ভালো করে পরিচয় করিয়ে দেব। তারপর আকাশ এদিকে তার বাসায় চলে আসলো। বাসায় আসার পরেই তার মা এসে দরজা খুলে দিল, আর আকাশকে বলতে শুরু করলো, কিরে আকাশ, সারাদিন কোথায় থাকিস তুই? সেই সকালবেলা বের হয়েছিলি, এখন বিকেল 4টে বাজে। এত বাইরে কি করিস তুই? মা, অনেক কাজ করতে হয় আমাকে, কত দায়িত্ব থাকে আমার উপর, জানো না তুমি? আচ্ছা শোনো, তাড়াতাড়ি খাবার দাও আমাকে, আমার খুব খুব খিদে পেয়েছে। আচ্ছা, তাড়াতাড়ি তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। দুপুরের খাবার খাচ্ছিস বিকেল 4টের সময়, এভাবে চেহারার কি অবস্থা করেছিস দেখেছিস একবার? আকাশ ফ্রেশ হতে রুমে চলে আসলো। আকাশ রুমে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে খাবার খেতে শুরু করলো। আর অর্ধেক খাবার খেতেই তখন আবারও আকাশের মা আকাশকে বলতে শুরু করলো, আকাশ দেখ, তোর বাবা মারা গেছে 3 বছর হলো। এখন আমি সারাদিন বাসায় একা একা থাকি। তাই আমি বলছি কি, এবার বিয়েটা করে নে। তোকে একজনের উপর দায়িত্ব দিয়ে মরে গেলেও শান্তি পাবো। মা, আপাতত আমি বিয়ের চিন্তা করছি না। এখন আমার হাতে অনেক কাজ রয়েছে, বিয়ে করলেও আরো সময় লাগবে। আর এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি চিন্তা করব না তো কে করবে? আমি তোর কোনো কথা শুনবো না। আমি ঘটককে খবর দিয়েছি, সে কালকে আসবে। মেয়ের ছবি দেখাবে, পছন্দ হলে কথা বলবো। মা প্লিজ এসব কথা বলো না, আমি এখন বিয়ে করব না। আর আমি আসলে অন্য একজনকে ভালোবাসি, কিন্তু বিয়ে করতে সময় লাগবে। তুই যে মেয়েটাকে ভালোবাসিস, সেই মেয়েটার ব্যাপারে আমাকে বল। আমি গিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলি, তাহলেই তো হয়ে যায়। মাগো, তোমাকে আমি বোঝাতে পারবো না। আমার খাওয়া শেষ, আমি গেলাম। হ্যাঁ, আর আমার জন্য কফি দিয়ে যাও প্লিজ, লক্ষ্মী মা আমার। এই কথা বলার পরে আকাশ তাড়াতাড়ি করে তার রুমে এসে শুয়ে পড়ল। আর কখন সে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। পরদিন সকালবেলা আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয় কলেজে যাওয়ার জন্য। রেডি হয়ে সে বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে যেতে শুরু করলো। রাস্তার মাঝে কিছু ছেলে তার জন্য ওয়েট করে থাকে। আকাশ থেমে গেল তাদের সামনে। থেমে যাওয়ার পরে ছেলেগুলো তখন আকাশকে বলতে লাগলো, ভাই, আমরা আপনার জন্য ওয়েট করছিলাম। আসলে ভাই, এই এলাকায় কিছু বকাটে ছেলেরা ভার্সিটির মেয়েগুলোকে বিরক্ত করে। এমনকি মহিলা কলেজ যখন ছুটি হয় তখন ওদের যাতায়াতের সমস্যা করে এই প্রকারের ছেলেরা।
ওরা কোথা থেকে এসেছে সেটা আমরা জানতে পারিনি। নতুন ছেলেগুলো হয়তো অন্য এলাকার হবে। কি বলিস? আমার এলাকায় এসব কিছু হচ্ছে আর অথচ আমি জানি না? ঠিক আছে, ওই ছেলেগুলোর কলেজ ছুটি হওয়ার পরে যে এসব করে আমি বিষয়টা দেখব। আর তোদের আজকে কলেজ আছে, তাড়াতাড়ি কলেজ যা, বিষয়টা আমি দেখব। আর একটা কথা ভাই, ওই ছেলেগুলো মাঝে মাঝে আপনার কথা জিজ্ঞাসা করে। সবার কাছে আমরা যতটুকু খবর পেয়েছি, আর কি হয়তো বা আপনার কোনো ক্ষতি করার জন্য এই এলাকায় এসেছে। একটু সাবধানে থাকবেন ভাই। আমাকে নিয়ে তোদের এত চিন্তা ভাবনা করতে হবে না, তোরা তোদের কাজ কর যা এখন। আর শোন, অবশ্যই সাবধানে চলাফেরা করবে। আর আমার কথা কেউ কিছু জিজ্ঞাসা করলে সত্যি সত্যি বলে দিবি, মিথ্যা বলার প্রয়োজন নেই। মিথ্যা বলে তোরা তোদের নিজেদের বিপদ ডেকে আনবি না। আমার বিপদ আমাকে সামলাতে দিবি, বুঝতে পেরেছিস? এই কথা বলার পরে ছেলেগুলো বেশ আশ্বাস পেল, কারণ ছেলেগুলো ভালোভাবেই জানে যে আকাশ কেমন লোক আর সে কি করতে পারে। তারপর আকাশ তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে আসার পরে তার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে থাকে। সকলেই আকাশের সঙ্গে ফাজলামো করছে। হঠাৎ করেই দেখতে পারল ভার্সিটির গেট দিয়ে একটা সুন্দরী রমণী প্রবেশ করছে। মেয়েটা কারো ড্রেস পরেছে, যেটার কারণে মেয়েটাকে আরো বেশি ফুটিয়ে তোলা আছে। আকাশ লক্ষ্য করে দেখতে পারলো এটা আর কেউ নয়, এটা হলো জান্নাত, ওসি সাহেবের একমাত্র কন্যা। জান্নাত আকাশের দিকেই আসছিল, আর আকাশের দিকে আসার পর আকাশ দাঁড়িয়ে গেল বসা অবস্থা থেকে। জান্নাত এসে আকাশকে বলতে শুরু করলো, এই যে আকাশ, আপনি কালকে আমাকে এভাবে ধাক্কা দিয়ে চলে আসলেন আর অথচ আমাকে সরি বললেন না। এখন আপনাকে সরি বলতে হবে, না হলে কিন্তু আমি এই কলেজের অধ্যাপকের কাছে বিচার দিব। কালকে আমার কোনো দোষ ছিল না, আমি আমার মতো করেই চলে আসছিলাম। আপনি না দেখে আর তাড়াহুড়ো করে প্রবেশ করছিলেন, তাই দোষটা আপনার ছিল। আপনার কারণেই অমনটা হয়েছে। আমি কেন সরি বলতে যাব? বললাম না এখানে আপনার অন্যায় ছিল, তার মানে আপনারই অন্যায়। আমি যখন যেটা বলি তখন সেটাই হয়, আমার উপর কেউ কথা বলে না। এই যে আপু, আপনার কি মাথা ঠিক আছে? আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আপনি যদি তার পরিচয় জানেন তাহলে তো এখান থেকে দৌড়ে পালাবেন। যান এখান থেকে, শুধু শুধু ঝামেলা করিয়েন না। মনে হয় নতুন এসেছেন। কেন ভার্সিটিতে নতুন আসলেই যে আপনার বন্ধুর ব্যাপারে জানতে হবে এমন কোনো কিছু লেখা আছে নাকি? ভার্সিটিতে আমি পড়াশোনা করার জন্য এসেছি, আপনার বন্ধুর ব্যাপারে জানার জন্য আসিনি। লাভ হবে না, আজ পর্যন্ত ভাইয়ের ব্যাপারে কেউ জানতে পারেনি, আর আপনিও জানতে পারবেন না। ভাইয়ের ব্যাপারে জানতে গেলে ভাইয়ের মনের ঘরে প্রবেশ করতে হবে, কিন্তু আজ পর্যন্ত একটা মেয়েও মনের ঘরে প্রবেশ করতে পারলো না, আপনিও পারবেন না। এই ছেলে তোর সাহস তো কম না, তুই কাকে কি বলছিস? আমি কি তোর ভাইকে বিয়ে করার জন্য এখানে এসেছি? তোর ভাইকে সরি বলানোর জন্য এখানে এসেছি, আর তুই এত কথা বলছিস কেন? ভাইয়ের হয়ে সাফাই গাইছিস কেন? সিয়াম, এত কথা বলিস না, চুপচাপ থাক। আর এই যে জান্নাত, আপনি কি এখান থেকে যাবেন? হ্যাঁ, নাকি আমি এখান থেকে চলে যাব? আপনার সব আজাইরা কথাবার্তা শোনার সময় কিন্তু নেই আমার কাছে। হঠাৎ করেই আরো দুইটা ছেলে আকাশের কাছে আসলো, আর দুইটা ছেলে আসার পরে আকাশকে বলতে শুরু করলো, ভাই, একটা খবর জানতে পেরেছি, আপনি একটু সাইডে আসলে ভালো হতো। কালকে যে বম ব্লাস্ট করা হয়েছিল সেখানে ওই একটা ছেলেকে গুলি করেছিলাম, আর ওই একটা ছেলে একটা হাসপাতালে যায় তার চিকিৎসা করার জন্য। পায়ে গুলি লেগেছিল, আর হাসপাতাল থেকে ছেলেটাকে আমরা তুলে এনেছি। ও গুড, ভেরি গুড। ছেলেটাকে এইখানেই মাঠের মধ্যে নিয়ে আয়। ছেলেটাকে যদি আড়ালে সবকিছু জিজ্ঞেস করি তাহলে অনেকটা অন্যায় হয়ে যাবে। ছাত্র ছাত্রীদের কাছে থেকে ওদের সামনেই বিচার করব। তখনই হঠাৎ করে আরো দুইটা ছেলে সাগরকে নিয়ে আসেন। সাগরকে নিয়ে আসার পরে মাঠের মধ্যে দাঁড় করিয়ে রাখে, আর আকাশ তার সামনে যায়। পেছনে জান্নাত রয়েছে। জান্নাত সবকিছু দেখেও যেন হতবাক হয়ে যাচ্ছে, কারণ আকাশকে সবাই এত সম্মান এত শ্রদ্ধা করে, যেটা জান্নাত আসলেই আশা করেনি। জান্নাত তাকিয়ে তাকিয়ে দেখছে। আকাশ তখন বলতে লাগলো, তোদের তো আমার সঙ্গে ঝামেলা ছিল। আমাকে যদি মারতে হতো অন্য জায়গায় মারতে পারতিস, অন্য জায়গায় বোম ব্লাস্ট করতে পারতিস, কিন্তু এই ভার্সিটিতে বোম ব্লাস্ট করে বড় অন্যায় করে ফেলেছিস তোরা। আমার উপর এটা করলে আমি কোনো কিছুই বলতাম না,
কিন্তু তোরা এত বড় অন্যায় করেছিস যার কারণে 3 জন মানুষ হাসপাতালের বেডে মারা যাচ্ছিল। ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি টাকার লোভে পড়ে বোম ব্লাস্ট করেছি। আমি আর কখনো সব কাজ করব না। আসলে আমাকে শাকিল টাকা দিয়েছিল সব করানোর জন্য। টাকা পাওয়ার পরেও তোর আরও 10 বার চিন্তা করার দরকার ছিল যে কার এখানে বোম ব্লাস্ট করতে যাচ্ছিস। তোরা কিন্তু কোনো কিছুই চিন্তা করিসনি। ভয় পাস না, হ্যাঁ তাই না? ভয় পাবি, এখন থেকে পাবি। আমি চাই শান্তি, আর তোরা এই শান্তি বিনষ্ট করছিস। তুই কি মনে করছিস তোর কাছে এখন আমরা মাছ দেওয়ার জন্য এসেছি? কখনো না। তোকে একটু বাজিয়ে দেখলাম আমি, তুই কত বড় নেতা হয়েছিস। তোর এত ক্ষমতা হয়নি যে শাকিলের কোনো ক্ষতি করার। শাকিল হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, ওর সঙ্গে তুই কখনই পারবি না। তোকে পেলে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। তোর যদি বুকের মাঝে একটু ভয় থাকতো তাহলে অনেক ভালো হতো, কারণ তুই নিচেও জানিস না তুই কার সঙ্গে কথা বলছিস। তোরা তো শুধু জানিস যে আকাশ একজন ভার্সিটির ভিপি, এটুকুই তার ক্ষমতা। কিন্তু আসল খবর তো তোর বস নিজেই জানে না। আকাশকে মারার জন্য তোদের পাঠিয়ে আকাশের সম্পর্কে না জানিয়ে অনেক বেশি ভুল করেছেন। তোরা শুধু শুধু মরতে চলে আসলি। সিয়াম, এত কথা বলার প্রয়োজন নেই। এটাকে গাছের সাথে ঝুলিয়ে ইচ্ছে মতো পিটাতে থাকবি যে পর্যন্ত মুখ দিয়ে রক্ত বের না হবে। আর মুখ দিয়ে রক্ত বের হবার পরে বাকি কাজটা তুই জানিস, তুই কি করবি। তখনই শিয়াম তার লোকজন দিয়ে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে ছেলেটাকে ইচ্ছে মতো পেটাতে শুরু করলো। আর সাগর সে সহ্য করতে না পেরে কান্না করতে করতে আকাশের কাছে মাপ চাইতে শুরু করলো। এটা ভার্সিটির সব ছাত্রছাত্রী তাকিয়ে তাকিয়ে দেখছে, অনেকে আবার হাততালি দিচ্ছে। হাততালি দেওয়ার কথা, কারণ বোম ব্লাস্টে অনেক ক্ষতি হয়েছে। ভার্সিটির কিছু আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, আরো মানুষ মারা যেতে পারত, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ওরা বেঁচে গেছে। তবে এটাও ঠিক মতো রক্ত না পাওয়া গেলে ওদেরকে বাঁচানো একদমই সম্ভব হতো না। তারপর আকাশ আবারও ক্যান্টিনে গিয়ে বসে কফি খেতে লাগলো। ওদিকে জান্নাত এগুলো দেখে সে নিজে নিজে বলতে লাগলো, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ সে নয়। আমি সাধারণত জানতাম ভার্সিটির ভিপিগুলো অনেক রাগী, অনেক বজ্জাত টাইপের হয়। সুযোগ পেলেই মেয়েদের সঙ্গে অসভ্যতা করে, এমনকি ক্ষমতার অপব্যবহার করে ভার্সিটিতে নোংরা কাজ করে বেড়ায়। কিন্তু এই মানুষটাকে দেখছি অন্যরকম। বিষয়টা ভালো লাগলো। কিন্তু জনাব, আপনাকে তো আমি জ্বালাবো অনেক। দেখি আপনি কত সহ্য করতে পারেন। আপনাকে তো আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। ইচ্ছে করছে এখনই বিয়ে করে বউ হয়ে যাই, কিন্তু সেটা তো সম্ভব না এখন। ধীরে ধীরে কাজটা করতে হবে। আমার ভালোবাসা তো আমি আদায় করবই। এই বলে জান্নাত ক্লাসে চলে আসলো। ক্লাসে প্রথম এসেছে, তার কারণে স্যার সবার সঙ্গে জান্নাতের পরিচয় করিয়ে দিলেন। আর জান্নাতও নতুন কিছু বন্ধু পেল। সবাই অনেক ভালো। জান্নাত তাদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই আকাশ ভার্সিটিতে এখন কোন ইয়ারে পড়ছে? আকাশ ভাই এই ভার্সিটিতে একটানা 6 বছর ধরে আছে। সে এখন বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। কিন্তু এই ফাইনালি আর কখনোই শেষ হবে না, এই ফাইনাল ইয়ার চলতেই থাকবে। আমি কিছুটা হেসে দিয়ে নীলার দিকে আবারও তাকালাম আর বললাম, তুমি কি বলছো? আমি আসলেই বুঝতে পারছি না, একটু খুলে বলবে আমাকে? জানতাম তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, আমি তোমাকে বলছি, শোনো। আসলে আকাশ ভাই মানুষ হিসেবে যতটা ভালো, পড়াশোনার মধ্যে একদম ঘোড়ার ডিম। এই জন্য স্যারেরা তাকে অনেক কিছু বলে। সে কোনো কারণে ফেল করে সেটা আমরা কেউই জানি না। কেউ কেউ বলে এই ভার্সিটি থেকে চলে যাবে বলে সে এখান থেকে পাশ করে না। আবার কেউ বলে ক্ষমতা থাকবে না এই জন্য। আবার কেউ বলে ছাত্রছাত্রীকে ভালোবাসে বলেই এখান থেকে যেতে চায় না। হ্যাঁ, সেটা তো বুঝতে পারলাম। মানুষজন তো অনেক কিছু বলবে, তবে সে ছাত্রছাত্রীদেরকে ভালোবাসে এটা তো আজকে আমি আমার নিজের চোখে দেখলাম। তবে তার ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে এই বিষয়টা বুঝতে পারলাম না। আকাশ ভাইয়ের ক্ষমতা আছে অনেক। সে চাইলে এখন এমপি নির্বাচন করতে পারত, কিন্তু সে এই পর্যন্ত সমাপ্ত রাখতে চায়, কারণ এত বেশি বড় হওয়ার তার প্রয়োজন নেই। এটাই বলেছিল বক্তব্যে। সে যদি এখন এমপি নির্বাচন করে সে বিপুল ভোটে জয়লাভ করবে। শহরের প্রতিটা
কোনায় কোনায় তার নাম ছড়িয়ে ছড়িয়ে আছে। কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করে, আবার কাউকে নিজে জীবন দিয়ে সাহায্য করে। এই শহরে শুধুমাত্র শান্তি বিরাজ করছে আকাশ ভাইয়ের জন্য। ও আচ্ছা, তোমার কাছ থেকে কথাগুলো শুনে বেশ ভালোই লাগলো, কিন্তু আমার মনে হচ্ছে আকাশের অনেক শত্রু রয়েছে চারিদিকে। যে কোনো সময় ওরা আকাশের ক্ষতি করতে পারে। এটা ঠিক যে আকাশের অনেক শত্রু রয়েছে। আকাশের যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। যদি আকাশের মতো কাউকে আমি পেতাম, ইউনিভার্সিটিতে সকলেই আকাশকে ভালোবাসে। এমন একটা মেয়ে পাবে না যে আকাশের প্রেমে হাবুডুবু খায়নি। প্রতিদিন আকাশ অনেক প্রেমপত্র পায় মেয়েদের কাছে থেকে। ইভেন আমি নিজে আকাশকে ভালোবাসি। জান্নাত একথা শুনে কিছুটা বিরক্তি নিয়ে তাকালেও নীলার দিকে নীলা কোনো কিছু বুঝতে পারল না। আর নীলার কথাগুলো শুনে জান্নাতের অনেক বেশি কষ্ট হচ্ছে। জান্নাতের মনে হচ্ছে নীলার গলা টিপে মেরে ফেলার জন্য। আকাশকে ভালোবাসার কথা শুনে জান্নাতের অনেক জেলাস ফিল হচ্ছে। জান্নাতের এমনটা কেন হঠাৎ করে মনে হচ্ছে সেটা জান্নাত নিজেও হয়তো বলতে পারবে না। কোনো এক অজানা কারণে সে এসব সহ্য করতে পারছে না। এদিকে আকাশ সে ক্যাম্পাসে বসেছিল ছেলেদের সঙ্গে, আর এভাবেই কথা বলছিল। কিছুক্ষণ পরে আকাশ দেখতে পারল জান্নাত ক্লাস শেষ করে তার সামনে দিয়েই চলে যাচ্ছিল। আকাশও তার পেছনে পেছনে যেতে শুরু করলো, কিন্তু কেউ বুঝতে পারছে না আকাশ কোন দিকে যাচ্ছে। কিন্তু জান্নাত ঠিকই বুঝতে পেরে গেছে। সে নিজে নিজে বলতে লাগলো, আমি তো খুব ভালো করে বুঝে গেছি আকাশ চৌধুরী যে আমার প্রেমে পড়ে গেছে। ঠিক আছে আকাশ চৌধুরী, তোমাকে তো এত সহজে মেনে নেব না। তোমার কিছু পানিশমেন্ট আছে, তারপরে তোমাকে মেনে নেব। এর আগে তোমাকে আমি মেনে নিব না। কত মেয়ে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আজ পর্যন্ত কাউকেই আমি ভালোবাসিনি। অনেকের কাছ থেকে প্রেমপত্র পেয়েছি, কিন্তু কাউকে ভালো লাগেনি। কিন্তু কাল থেকেই এই ম্যাডামকে দেখার পর তো আমার ঘুম হারাম হয়ে গিয়েছে। সমস্ত কাজ কাম বাদ দিয়ে ওনার পিছনেই পড়ে থাকতে ইচ্ছে করছে। আকাশ এগুলো মনে মনে বলল। আজ তখনই জান্নাতের সামনে একটা গাড়ি এসে থামলো। জান্নাত গাড়িতে উঠে চলে গেল। আকাশ বোকার মতো সেই গাড়িটার দিকেই তাকিয়ে রইল। এদিকে জান্নাত এসব দেখে হাসতে শুরু করলো। জান্নাত বাসায় এসে ফ্রেশ হয়ে নেয় আর শুয়ে শুয়ে আকাশের কথা চিন্তা করতে থাকে। এদিকে আকাশ সে ভার্সিটি থেকে সোজা গোডাউনে চলে আসলো। গোডাউনে আসার পরে দেখতে পারলো যে সাগরকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তখনই সাগরের মোবাইলে একটা কল আসলো। কল আসার পরে আকাশ কলটা রিসিভ করলো। আকাশ কল রিসিভ করার পরে ওপাশ থেকে সাগর ভেবে কেউ একজন বলতে লাগলো, সাগর, তুই কি কাজটা ঠিকমতো করেছিস? পরবর্তীতে আজ যেটা দিয়েছিলাম সেটা করে তাড়াতাড়ি আমার এখানে চলে আয়। আর শোন, ওই আকাশের থেকে দূরে থাকবি, কারণ আকাশ কোনোভাবে যদি একবার বুঝতে পারে বা তোকে যদি ধরতে পারে তাহলে কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তোর চিকিৎসা করানো লাগবে না, তুই তাড়াতাড়ি আমার এখানে চলে আয় আর মালগুলো নিয়ে। এই কথা শোনার পরে আকাশ তাড়াতাড়ি করে সাগরের কাছে মোবাইলটা দেয় আর সাগরকে বলল ভালোভাবে সাকিবের সঙ্গে কথা বলার জন্য। সাগর ভয়ের কারণে শাকিলের সঙ্গে ভালোভাবে কথা বলতে শুরু করলো। কথা বলার শেষে কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আকাশ জিজ্ঞাসা করতে লাগলো, কিরে, কিসের মালের কথা বলা হয়েছে? তোর কি নিয়ে যাওয়ার কথা সাকিবের কাছে? সত্যি করে বল, না হলে কিন্তু তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম পিস পিস করে কেটে ফেলবো। ভাই প্লিজ আমাকে মারবেন না, আমি সব সত্যি কথা বলে দিচ্ছি। আসলে দুইটা মেয়েকে শাকিল ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। ওই দুইটা মেয়েকে আমি কিডন্যাপ করে রেখেছি। ভার্সিটিতে দুইটা মেয়েকে আমি আমার আস্তানায় রেখেছিলাম, আর সেটাকে নিয়ে যাওয়ার কথা বলছে। বাহ, আমি তো আরো ভেবেছিলাম তুই এসবের কোনো কিছুই জানিস না, কিন্তু এখন তো দেখছি তুই ভালো মাপের খেলোয়াড়। এই দুইটা মেয়েকে রেখেছিস আজকে শাকিলের কাছে নিয়ে যাবে, আর এটা তুই এখন বলছিস আমাকে? কুত্তার বাচ্চা, তুই আর বাঁচতে পারবি না। শুধু তোকে না, তোর উপরে যারা যারা আছে সবাইকে আমি একটা একটা করে ধরে ধরে মারবো।
একথা বলে আকাশ সাগরকে একটা লাথি মারলো। আকাশ সাগরকে লাথি মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেললো। তারপর আকাশ সরাসরি তার রুমে আসলো। রুমে আসার পরে ল্যাপটপ অন করলো। ল্যাপটপ অন করার পরে সেই নাম্বারটা কোথায় আছে সেটা ট্র্যাক করার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে এটা করতে সফল হয় আকাশ। আর তখনই আকাশের মোবাইলটা বেজে উঠলো আবারও। আকাশ মোবাইলটা হাতে নিয়ে দেখতে পারলো তার আম্মু কল দিয়েছে। আকাশ কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পর ওপাশ থেকে তার মা বলতে শুরু করলো, কিরে আকাশ, কোথায় তুই? বিকেল হয়ে গেল, তুই এখনো পর্যন্ত বাসায় আসলি না? তোকে কতবার বলবো যে ঠিক মতো খাওয়া দাওয়া করতে? আমি যে আর এইগুলো নিতে পারছি না। বৌমা আসলে হয়তো এই চিন্তাটা আমার করা লাগতো না। আমার এত বয়স হয়েছে, একবার আমার কথাও চিন্তা করে দেখ আমি কত দিক সামলাবো। আম্মু, আমি তো কাজে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি। তুমি খাবার রেডি করো। আর কে বলেছে আমাকে নিয়ে চিন্তা করতে? আমি কি এখনো ছোট আছি মা? হাতে অনেক কাজ থাকে, তুমি বুঝতে পারো না কেন? তোর মতো তো আর শিক্ষিত হইনি যে আমার এত কিছু বুঝতে হবে। আমি যতটুকু জানি এতেই আমার চলবে। তাড়াতাড়ি বাসায় আয়, তোর সঙ্গে খাবো বলে আমি সেই কখন থেকে বসে আছি। আর কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরছিস না তুই। আকাশ সমস্ত কাজ রেখেই তাড়াতাড়ি করে বাইকে করে বাড়িতে চলে আসলো। বাসায় আসার পর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে তার মায়ের সঙ্গে খেতে বসলো। তার মা ফোন করলে আকাশ একটুও দেরি করে না। মা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আকাশের কেউ নেই, শুধুমাত্র উনি আছেন। তার বাবা মারা গেছে। আকাশ খাবার খেতে লাগলো আর সেই সময় আবারও তার মা বলতে লাগলো, কিরে, তোর ভার্সিটি নাকি বোম ব্লাস্ট হয়েছে? এই কথা তুই আগে আমাকে বলিস নাই। যারা আহত হয়েছে তারা এখন কেমন আছে? দেখতে গিয়েছিলি ওদেরকে? হ্যাঁ মা, ওরা এখন ভালো আছে। আর বোম ব্লাস্ট করেছে কোনো একটা জঙ্গি সংগঠনের লোকজন। তুমি এসব কিছু বুঝবে না। তুমি শুধু শুধু কেন নিউজ দেখো বলো তো? তুমি শুধু শুধু আর টেনশন করবেই না, এগুলো দেখা লাগবে না। আমি যদি নিউজটা না দেখি তাহলে তো এসব খবর আমি পাবো কোথা থেকে? আর তুই নাকি এসবের কোনো কিছুই করিস না, আইন নিজের হাতে তুলে নিয়েছিস। সাংবাদিকতা অনেক কিছু বলাবলি করছে, এসব কি শুনছি তোর নামে? মা, তুমি এসব কিছু বুঝবে না, এটা রাজনৈতিক ব্যাপার। তুমি রাজনৈতিক ব্যাপার বুঝবে না মা। আর শোনো, এখন থেকে কিন্তু ঠিক মতো ঔষধ খাবে, হ্যাঁ? ডক্টর সাহেব কিন্তু আমাকে ফোন করেছিল। আর সকালবেলা তুমি নাকি ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েছো। কালকে চেক আপ করে গিয়েছিল, তারপর আমাকে বলেছে। এই বয়সে একটু একটু রোগ হবে। তুই আগে বিয়ে কর, নাতি নাতনির মুখ দেখব, তারপরে আমি এখন যে রকম সুস্থ আছি তার চেয়ে বেশি সুস্থ হয়ে যাব। আমার স্বপ্নটা তাড়াতাড়ি পূরণ করে দে, আমি মরেও শান্তি পাবো। মা গো, তুমি প্রতিবার এই কথাটাই বলো। কতবার বলবো যে আমি এখন বিয়ে করব না? যখন বিয়ে করব তখন আমি নিজেই তোমাকে বলবো। আর শুধু বলবোই না, বিয়ে করে একটা ডিরেক্ট বাসায় নিয়ে আসবো। তোমার এত টেনশন করতে হবে না তো। আপাতত বিয়ে নিয়ে তুমি কোনো টেনশন করবে না। একথা বলে আকাশ আবারও বাসা থেকে বেরিয়ে পড়ল। আর বাসা থেকে বেরিয়ে সোজা গোডাউনে আসলো। সন্ধ্যাবেলায় সাগরের সঙ্গে বের হলো, কারণ সাগর এখন তার আস্তানা থেকে মেয়ে দুইটাকে নিয়ে ওই দিকেই যাবে। আকাশের জানা প্রয়োজন শাকিল এখন কোথায় থাকে, তাই সাগরের সঙ্গেই যাচ্ছে। সাগর ভয়ে তাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছে, কারণ সাগর খুব ভালো করে জানে আকাশের সঙ্গে বেইমানি করলে তার কি অবস্থা হবে। আর তখন শিয়াম বলতে লাগলো, ভাই, মেয়ে দুইটার জায়গায় আমাদের সুফিয়া আর বিজলিকে রেখে দিয়েছি। ওই দুইটাই মেয়েকে তাদের পরিবারের কাছে তুলে দিয়েছি। তাদের পরিবার মেয়েগুলো পেয়ে অনেক খুশি হয়েছে। শোন, এই দুইটা মেয়েকে নিয়ে সাগর শাকিলের আস্তানায় যাবে। আর সুফিয়া আর বিজলিকে ভালোভাবে বলে দিবি। আর আমাদের প্ল্যান যেন কোনোভাবেই ওরা বুঝতে না পারে। সাগর, তুই যদি এটা নিয়ে কোনো বেইমানি করেছিস বা শাকিলের কোনো কিছুর ইঙ্গিত বোঝানোর চেষ্টা করেছিস, তাহলে কিন্তু বুঝতেই পারছিস তোর কি অবস্থা হবে। তোর পরিবারকে মেরে ফেলবো আমি। ভাই, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। তবুও ভাই, আমার পরিবারকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি সব কিছু করবো আপনাদের কথায়।
তারপর আকাশ সাগরকে নিয়ে যেতে শুরু করলো আর মেয়েগুলোকে নিয়ে সবাই মিলে একসাথে যেতে শুরু করলো শাকিলের আস্তানার উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে গাড়িটা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। আর গাড়িটা জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরে জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসলো। আকাশ তার ছদ্মবেশ নিয়ে ড্রাইভারের মতো করেই যাচ্ছে। হঠাৎ করেই এই গাড়িটা সাগর থামাতে বলল। আকাশ গাড়ি থেকে নেমে সবাইকে মাইক্রোফোনে বলল চারিদিক থেকে ঘিরে ফেলার জন্য। তারপর সাগর বিসলি এবং সুফিয়াকে নিয়ে এগিয়ে গেল আর ওদেরকে নিয়ে রুমে প্রবেশ করলো। ওদের ওখানে মাইক্রোফোন থাকায় ভিতরে কি হচ্ছে সেটা আকাশ এখান থেকে ভালো করেই শুনতে পাচ্ছে। শাকিল তখন ওদেরকে দেখে বলতে লাগলো, কে সাগর, তোর তো অনেক বেশি ভালো চয়েস আছে। আমি তো ভেবেছিলাম তুই কালো দেখে নিয়ে আসবি, কিন্তু তুই তো নিয়ে এসেছিস পুরো বিদেশি দেখতে, দুধের মতো সাদা আছে। যাক, আজ ভালো করে এনজয় করা যাবে। ভাই অনেক কষ্ট করে নিয়ে এসেছি। আর ভাই ইদানিং আকাশের সঙ্গে অনেক বেশি ঝামেলা হচ্ছে। আকাশ কোনোভাবেই আমাদের কাজগুলোকে করতে দিচ্ছে না। কি রে, অন্য সকল মেয়েগুলোকে নিয়ে আসলে মেয়েগুলো যে কান্নাকাটি করতে শুরু করবে, কিন্তু ওরা দেখছি কোনোভাবেই কোনো কিছু করছে না। ওদেরকে তুই কোনো কিছু করেছিস নাকি? ভাই আমি আবার কি করব, মেয়েগুলো টাকার পাগল, টাকা দিলে সবকিছু দিয়ে দিবি এমনিতেই। আর যখন শুনেছে আপনার কথা তখন তো পুরো ফিদা হয়ে গেছে। বিশেষ না হলে এখনই পরীক্ষা করে দেখুন। তুমি চাইলে আমি তোমার সামনে এখনই সব কিছু করে দিতে পারি। তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারো, তোমার সঙ্গে থাকতে পারবো, এটাই তো আমার কাছে অনেক বেশি কিছু। ওয়াও সাগর, তোকে কি বলে যে এখন ধন্যবাদ দেব বুঝতে পারছি না। এই প্রথম কোনো মেয়ে আমাকে নিজে থেকে কাছে টেনে নিচ্ছে। আমি এখন খুশি। আজকে দুইটাকে একসঙ্গে নিয়ে আনন্দ ফুর্তি করব। হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্যই তো আমরা রাজি হয়ে গেছি নিজে থেকেই। চলো আজকে আমরা 2 বান্ধবী মিলে তোমাকে খুশি করব, এবং যা তুমি কল্পনাও করতে পারবে না। চলো চলো, যা করার তাড়াতাড়ি করবে। আমার তো আর সহ্য হচ্ছে না। আমি ভাবতে পারিনি যে আমার এমন একটা দিন আসবে যে কোনো মেয়ে নিজ থেকে আমাকে এইসব কিছু করতে দেবে। তো আবার একসঙ্গে দুজন, সব সময় তো জোর করে সব কিছু করতে হতো। তারপর বিসলি এবং সোফিয়া ওরা দুজনে মিলে এই শাকিবকে নিয়ে একটা রুমের মধ্যে প্রবেশ করলো। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে শাকিলকে বিছানার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল। শাকিলের মনে লাড্ডু ফুটছে, কিন্তু এদিকে বিসলি এবং সোফিয়া তারা দুজনে মিলে হাসাহাসি করছে। তখন শাকিল বলতে লাগলো, কিরে, তোরা এত খুশি হচ্ছিস কেন? তোরা এত টাকা পাবি, চাও করতে পারবি না। বাকিটা জীবন তোরা এইভাবেই পার করে দিতে পারবি। তখন সোফিয়া শাকিলের উপর উঠে পড়ল আর শাকিলের উপর উঠে শাকিলের মুখ টেপ মেরে দিল। হাত পা বেঁধে ফেলল বিসলি। তার হাত পা সবকিছু বেঁধে ফেলে দরজাটা ভালোভাবে আটকে দিল, যেন কেউ ভিতরে প্রবেশ না করতে পারে। কেউ কোনো কিছু বুঝতে পারছে না। বিসলি এমনভাবে অভিনয় করে যাচ্ছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে সবাই মিলে এনজয় করছে। আর এদিকে আকাশ গোপনে জানালা দিয়ে ঘরে প্রবেশ করলো আর রুমে প্রবেশ করার পরে দেখতে পারলো শাকিলকে এভাবে বেঁধে রাখা হয়েছে খাটের সঙ্গে। তখন আকাশ বলতে লাগলো, কিরে, অনেক কিছু করবি ভেবেছিলি? হ্যাঁ, মনে করেছিলি দুজনকে একসঙ্গে পেয়েছি, এত ভালো মেয়ে, অনেক ভালো হবে, হ্যাঁ অনেক এনজয় করতে পারবি, কিন্তু কোনো কিছুই সম্ভব হলো না। তবে এইখানে কেন এত কিছু করলাম জানিস? একটু মজা নেওয়ার জন্য। কারণ চাইলে তো এমনিতেই মারতে পারতাম, ভাবলাম একটু তোর সঙ্গে মজা করা যাক, তাই করলাম। তখন বিসলি শাকিলের মুখ থেকে টেপ খুলে দেয় কথা বলার জন্য। শাকিলের মুখে টেপ খুলে দেওয়ার পরে সে আকাশকে বলতে লাগলো, তার মানে সাগর আমার সঙ্গে এভাবে বেইমানি করতে পারলো? এই দুইটো তোর লোক ছিল। আমি যদি আরেকবার ভেবে দেখতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। কি চাস তুই আমার কাছে? এই ফকিন্নি, তোর কাছে আবার কি চাইবো? তোর কাছে কিছু আছে নাকি দেওয়ার মতো? হতে পারি সেদেরকে নিয়ে ফুর্তি করতে, এছাড়া তো আর কোনো কিছুই পারিস না। আজকে তোকে এমন শিক্ষা দিব যে কখনো ভাবতে পারবি না আমরা দুজন কি কি করতে পারি। এটা তোর ধারণার বাহিরে। শোন, আমি নিজে আকাশ চৌধুরী তোকে একটা ভালো খবর দিচ্ছে। জানি না তোর জন্য এটা ভালো খবর হবে কিনা, কিন্তু আমার কাছে এটা ভালো।
এই বিজলি আর সোফিয়াকে দেখছিস? আমার যত অপারেশন হয়, আমার যত মিশন আছে, সব কিছুর মাঝে ওদের দায়িত্বে থাকে একটা ছেলে। যে দায়িত্ব পালন করতে না পারে, ওদের থেকে বেশি এরা দুজন দায়িত্ব পালন করে থাকে। এরা দুজন সব রকম ফাইটিং করতে প্রস্তুত। বস, আপনি কোনো চিন্তা করবেন না। এটাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমাদের খুব ভালো করেই জানা আছে। আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। আমরা এটাকে শিক্ষা দিয়ে আসছি। প্রতিবার মানুষকে অন্যভাবে মারতাম, কিন্তু এটাকে আরো ভিন্নভাবে মারবো আমরা। তুই এতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস। প্রতি সপ্তাহে 10টা মেয়েকে কিডন্যাপ করে পাচার করে দিচ্ছিস বিদেশে। ওই মেয়েগুলো তো কারো না কারো প্রয়োজন ছিল, হ্যাঁ? কারো না কারো মেয়ে ছিল। ওদের অবস্থা কেমন হচ্ছে সেটা একটু হলেও উপলব্ধি করতে পারছি। এমনকি আমার নিজের বোনটাকেও ধরা ছাড়িস নেই। আমার নিজের বোনটাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিস। আমার বোনটা আজও বেঁচে আছে কিনা সেটা জানি না। তুই আমার বোনকে কিডন্যাপ করে পাচার করেছিস। বল, তোর বস কে? তোর উপরে কারা কারা আছে? মরে গেলেও বলবো না। তুই বাঁচতে পারবি না। আমাদের বস তোকে কুত্তার মতো মারবে। শুধু তোকে না, তোর সঙ্গে যারা আছে সবাইকে মারবে। শুধুমাত্র কয়েকটা দিন অপেক্ষা কর। আমিও তো এটাই চাই, তোর বস এই বাংলাদেশে আসুক। কে তোর বস সেটা দেখতে চাই আমি। এখন সত্যি করে বল, না হলে তোর কি অবস্থা হবে সেটা তুই নিজেও ভাবতে পারছিস না। এখনো তোকে আমরা ভালো করে বলছি, সত্যি করে বলে দে তোর উপরে কারা কারা আছে, আর তুই কাদের সঙ্গে কাজ করিস, তোদের কোথায় কোথায় গোডাউন আছে। না হলে এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি আর সুমাইয়া কতটা খারাপ এটা তোর ধারণার বাহিরে। বেজবে, এভাবে হবে না। তোরা তোদের কাজ কর, তোদের যেটা ভালো মনে হয় তোরা সেটাই কর। আমি বাইরে আছি, কাছে করে আসিস। বলেই আকাশ রুম থেকে বেরিয়ে আসলো। রুম থেকে বেরিয়ে আসার পরে শাকিলের যত লোকজন ছিল সবাইকে গুলি করে মেরে ফেললো। সবাই আকাশকে গুলি করছিল, কিন্তু আকাশের কাছে কেউই পারল না। আকাশের লোকজন সবাইকে মেরে ফেললো। আর কিছুক্ষণ পরেই রুম থেকে শাকিলের চিৎকারের আওয়াজ ভেসে আসলো। আকাশ নিজেও জানে না বিজলি এবং সুফিয়া দুজন শাকিলের সঙ্গে কি করেছেন, তবে কিছুটা অনুমান করতে পেরেছে বিজলি এবং সুফিয়া প্রায় 10 মিনিট পরে সেখান থেকে বেরিয়ে আসলো। আর 10 মিনিট শাকিল প্রাণপণে শিক্ষা করছিল, আর ছটফট করতে করতে মারা গেল। বিজলি এবং সুফিয়া বের হয়ে আসার পরে হাতে রক্ত লেগে আছে, আর হাতে একটা ছুরি আছে। ভাই, বিজলি এবং সুফিয়াকে দেখে তো এখন আমার নিজেরই ভয় লাগছে। ওরা মেয়ে হয়ে একটা ছেলের কিভাবে গোপনাঙ্গ কেটে দিতে পারে? মা গো ভাই, আমি বাসায় গেলাম। আমি আর কখনো ওদের সামনে আসবো না। ওরা আঘাত খেতে খেতে পাথরের মতো হয়ে গেছে। এরকম কাজ করতে পারে। ওরা দুজনে পরিবারকে কুত্তার মতো মেরেছে। ওরা ওদের কাছেই ধর্ষিত হয়েছিল। তুই এসব কিছু বুঝবি না, তুই অনেক কিছুই জানিস না। অন্য সময় তোকে বলবো, আর না হলে ওদের কাছ থেকে শুনে নিস। কিরে, এভাবে আমাদেরকে দেখে ভয় পাচ্ছিস কেন? যা আমাদের জন্য পানি নিয়ে আয়। এভাবে ভয় পাওয়ার কি আছে? আমরা কি বাঘ না ভাল্লুক? এদিকে শাকিলের ল্যাপটপের সামনে বসে পড়লো আকাশ, আর বিজলি এবং সোফিয়া চেয়ারে বসে আছে। ওরাও কাগজপত্র দেখছে, কিছু ডকুমেন্ট ছিল সেগুলো দেখছে। আর তখন শিয়াম তাদের কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলো। তখন বিজলি বলতে শুরু করলো, শোন, আমরা যখন ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলাম, দুই বান্ধবী একদিন কলেজ শেষে বাড়ি ফেরার সময় আমাদেরকে এই শাকিল কিডন্যাপ করে নিয়ে যায়। একটা জঙ্গলের বাড়িতে আটকে রেখেছিল 2 দিন। আর এই 2 দিনের একের পর এক একটা ছেলে এসে আমাদেরকে যা করার তাই করেছিল। তারপর আমাদেরকে আফ্রিকার পাচার করে দিয়েছিল ওইখানকার সৈন্যদের কাছে। আর ওই সৈন্যরা আমাদেরকে প্রায় 3 মাসের উপর ব্যবহার করে। আর ওরা যেভাবে ট্রেনিং করছিল ওসব কিছু দেখে দেখে আমরাও গোপনে ট্রেনিং নিয়েছিলাম। তারপর পরিচয় হয় আকাশ ভাইয়ের সঙ্গে। একটা মিশনে আকাশ ভাই গিয়েছিল আফ্রিকায় একটা কিডন্যাপারের খোঁজে, আর আমরা ছিলাম ওই কিডন্যাপারের কাছে বন্দী। আর আকাশ ভাই আমাদেরকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তখন থেকেই ওনার সঙ্গে পরিচয়। তারপর সিদ্ধান্ত নিয়েই আকাশ ভাইয়ের সঙ্গেই কাজ করব। আমাদের জীবন যারা নষ্ট করেছে তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করব। আমরা আমাদের সব কিছু হারিয়েছি, কিন্তু আর কোনো বোনের ইজ্জত হারাতে দিব না। এই কথা বলার পর বিজলি কান্না করতে থাকে।
তখন আকাশ সবাইকে ডাক দিল। শিয়াম, বেসলি, সুফিয়া সকলেই আকাশের পিছনে এসে দাঁড়িয়ে ল্যাপটপের দিকে মনোযোগ দিল আর আকাশ বুঝিয়ে দিতে লাগলো। আমি খুবই চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। দেখ, সাকিবের সঙ্গে শুধুমাত্র একটা লোকের সঙ্গে যোগাযোগ হয়, আর সেই লোকটার নাম হচ্ছে আলী হোসেন। এই আলী হোসেন হচ্ছে মাস্টার মাইন্ড, কিন্তু তার পরিচয় সম্পর্কে আমাদের কোনো জানা নেই। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে সাকিবের যেখানে যেখানে আস্থানা রয়েছে, ছিলেরা রয়েছে, সবাইকে ধরে ধরে মেরে ফেলতে হবে। আর সবকিছু ধ্বংস হওয়ার পরেই ওই আলী হোসেন আমার সঙ্গে যোগাযোগ করবে। সে নিশ্চয়ই দেশে ফিরবে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আমরা যদি সবাইকে মেরে ফেলতে পারি তাহলে আলী হোসেন ভয়ের কারণে হোক বা যেভাবেই হোক আপনার সঙ্গে যোগাযোগ করবে, আমাদের সঙ্গে অ্যাকশনে যেতে পারবে। এখানে সমস্ত জায়গার লিস্ট আছে, কোথায় কোন আস্থানা রয়েছে সবকিছু এখানে দেয়া আছে। আমি তো ভেবেছিলাম এগুলো পাবো না, কিন্তু দেখলাম এগুলো সম্পূর্ণ সাজানোই আছে। সিয়াম, তুই এগুলো নিয়ে তোর কাজ শুরু করে দে। আর বিজলি এবং সোফিয়া, তোরা দুজন উত্তর দিক থেকে অ্যাটাক করবে। এভাবে আকাশ সবাইকে প্ল্যান মোতাবেক সবকিছু বুঝিয়ে দিতে থাকে। এভাবেই বেশ সময়টা পার হয়ে যায়। পরদিন সকালবেলা আকাশ আবারও ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে সবার সঙ্গে আড্ডায় মেতে থাকে। আর হঠাৎ করেই সেখানে জান্নাত এসে পাশে বসলো। জান্নাত পাশে বসার পরে সবাই আকাশের পাশ থেকে উঠে চলে গেল। জান্নাত এসে আকাশকে বলতে শুরু করলো। কি ব্যাপার আকাশ চৌধুরী, আপনি এখানে বসে আছেন যে? তা আপনি মনে হয় এতক্ষণ আমাকে মিস করছিলেন। কি সঠিক বললাম তো? আর আপনার পড়াশোনার মধ্যে এত গ্যাপ কেন? একটা ভার্সিটিতে কত বছর থাকা যায়? কেন, ভার্সিটিতে তো আর আপনার বাবার ক্ষমতা নেই যে আমাকে বের করে দিতে পারবে। ভার্সিটি চলে ভার্সিটির নিয়মে। আমি এখানে কত বছর আছি সেটা কি জানা খুবই প্রয়োজন আপনার? আপনি কি কারণে এখানে এসেছেন? কি কারণে আসবো? এসে গেছি তো আপনাকে খুন করতে, কিন্তু এখন তো আর করতে পারবো না, কারণ আপনি এত বড় মানুষ, আমি আর কি করে খুন করতে পারবো? এই যে, এসব কিছু বলে কোনো লাভ নেই। আপনি এখান থেকে যাবেন কিনা, তাহলে কিন্তু আমি নিজে চলে যাব। আবারও ঝগড়া করতে আমার সঙ্গে এসে গেছেন। আপনার আসলে লজ্জা শরম বলতে কোনো কিছু নেই। চলুন আপনাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। এখানে তো আর সব কথা বলা যাবে না। যদি না যেতে চান তাহলে কিন্তু সবার সামনে সিন ক্রিয়েট করব, আর সেখানে আপনার এই মান সম্মান চলে যাবে ভার্সিটির ভিপি বলে কথা। আকাশ কোনো উপায় না পেয়ে জান্নাতের সঙ্গে যেতে শুরু করলো। আর জান্নাত তার গাড়িতে করে সোজা পার্কে নিয়ে আসলো। নিরিবিলি জায়গায় জান্নাত আকাশকে নিয়ে বসে আছে। জান্নাত কোনো কিছু বলতে চাচ্ছে, এটা আকাশ খুব ভালো করেই বুঝতে পারছে। কিছুক্ষণ পরে আকাশ নিচে থেকেই জান্নাতকে বলতে লাগলো। এখানে আমাকে নিয়ে আসার কোনো কারণ আছে কি? কারণ থাকলে তাড়াতাড়ি করে বলুন, না হলে আমি গেলাম। আমার অনেক কাজ আছে। এখানে শুধু শুধু বসে থাকার কোনো মানে হয় না। রাতের আধারে একটা মেয়ের লজ্জাস্থানে হাত দিতে তোমার লজ্জা লাগে না? মনে আছে শপিং মলে কি করেছিল একটা মেয়ের সঙ্গে? আকাশ এই কথা শোনার পরে কেমন যেন হয়ে গেল। আকাশ কোনো কিছুই বুঝতে পারছে না এই জান্নাত কি বলছে। আকাশের এমন কোনো রেকর্ড আজ পর্যন্ত নেই। অনেক মেয়েরাই তাকে ভালোবাসে, অনেক মেয়ে তার পিছনে পড়ে আছে। আকাশ চাইলে অনেক কিছু করতে পারত, কিন্তু আকাশের এসব কিছুর প্রতি কোনো আগ্রহই নেই। জান্নাতের মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে গেল। তখন আকাশ নিচে থেকে বলতে শুরু করলো। দেখো, মিথ্যা বদনাম ছড়াবে না। আমি তোমাকে কোনো কিছুই করিনি, আর আমি আজ পর্যন্ত এমন কাউকেই কোনো কিছু করিনি। তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। বাহ, তুমি দেখি এখনই ঘেমে যাচ্ছ। ঠিক আছে, আমি তোমাকে বলছি শোনো। একদিন আমি শপিং মলে গিয়েছিলাম একা। শপিং মলে তখন কারেন্ট চলে যায় আর সব কিছু অন্ধকার হয়ে যায় রাতের বেলা। তখন হঠাৎ করে কেউ আমার ওড়নার টান দিয়ে নিয়ে যেতে থাকে, আর সেখানে তুমি এসে ওড়নাটা নিয়ে আমার বুকের মাঝে দিয়ে দাও। আমি তোমাকে ঠিকই চিনে ফেলেছি, আর একটু আগে যেটা বললাম সেটা তো এমনি ঘাবড়ানোর জন্য তোমাকে বললাম।
এই কথা শোনার পরে আকাশের বুকের উপর থেকে কেমন যেন একটা পাথর নেমে গেল। এতক্ষণ মনে হচ্ছিল তার বুকের মাঝে একটা পাথর বসেছিল। আকাশ রাগের চোখে মেয়েটার দিকে তাকায়, আর জান্নাত এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়, কারণ জান্নাত আজ পর্যন্ত আকাশকে এভাবে তাকানোটা কখনোই দেখেনি। এবারে প্রথম আকাশ জান্নাতের দিকে এভাবে তাকিয়েছে। তখন আকাশ বলতে শুরু করলো, তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম তোমার কথা শুনে? হ্যাঁ, আমি তোমার উপকার করেছিলাম সেদিন, আর ছেলেটাকে আমি থাপ্পড় দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেই। হ্যাঁ, সেদিন থেকে তোমার প্রতি কেমন যেন একটা ফিলিংস কাজ করতো, কারণ সবাই তো আজকাল সুযোগ খোঁজে। তোমার একটু ভিন্ন দেখলাম, আর তোমাকে দেখেই তো আমি ক্রাশ খেয়ে গেছিলাম সেদিন। তারপর তোমার ব্যাপারে খোঁজ নিতে থাকি, তোমার ব্যাপারে খোঁজ নিতে নিতে জানতে পারলাম এসব। তারপর বাবাকে বলে এই ভার্সিটিতে ভর্তি হলাম, আর সেদিন আমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলাম তোমার সঙ্গে একটু পরিচিত হওয়ার জন্য। বিষয়টা বুঝতে হবে। আর সেদিন থেকে তোমাকে আমি এত ভালোবাসি যে আর বোঝাতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো সেটা ভালো কথা, কিন্তু আমি তোমাকে তো ভালোবাসি না, কারণ আমি তো অন্য কাউকে ভালোবাসি। এখন কি হবে? না, তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে না, আমি তোমাকে ভালোবাসি। তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর তুমি যাকে ভালোবাসো না কেন তাকে আমি শেষ করে ফেলবো। আমার ভালোবাসার ভাগ আমি কাউকে দেব না। দেখো, তুমি আমাকে অনেক দিন ধরেই চিনতে পারো, কিন্তু আমি তো তোমাকে বেশি দিন ধরে চিনি না, তাই না? মাত্র কয়েকদিন হলো আমাদের পরিচয়, তাই আমাকে সময় দেওয়া লাগবে। আমি যাকে ভালোবাসি তার সঙ্গে একটু কথা বলে দেখতে হবে না? সে কি তার ভালোবাসাকে স্যাক্রিফাইস করবে কি না তোমার জন্য? জান্নাত এই কথা শুনে কিছুটা কান্নায় ভেঙে পড়ল। নীরবে জান্নাতের চোখ দিয়ে পানি পড়ছে, আর আকাশ এদিকে মনে মনে হাসছে। আকাশও জান্নাতকে প্রচন্ড বেশি ভালোবাসে, কিন্তু জান্নাতকে একটু কান্না করানোর জন্যই এরকমটা করেছে। আকাশ মিটিমিটি করে হাসছে, জান্নাত নিচু হয়ে কান্না করছিল। কিছুক্ষণ পরে জান্নাত তার চোখের জল মুছে বলতে লাগলো, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। অনেক দিন ধরেই বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে বলতে পারিনি। আজকে হারানোর ভয়ে তোমাকে বলে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আর জান্নাত এই কথা বলার পরেই চারিদিক থেকে গুলি করতে লাগলো আকাশকে উদ্দেশ্য করে। আকাশ তাড়াতাড়ি করে জান্নাতের হাত ধরে একটা তারপর আড়ালে লুকিয়ে পড়লো। তারপর তার কোমর থেকে পিস্তলটা বের করলো, আর পিস্তলটা বের করার পরেও ওদেরকে গুলি করতে শুরু করলো। আকাশ মনে মনে ভাবছে এখন ফাইটিং করলে জান্নাতের কোনো ক্ষতি হতে পারে। আকাশ গুলি করতে করতে পেছনে ফিরে আসছে খুব কৌশলে। সেই সময় জান্নাত অনেকটা ভয়ে ছিল। আকাশ তাড়াতাড়ি করে জান্নাতকে বলতে লাগলো, জান্নাত, তুমি এখন এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাও। তুমি থাকলে আমি ওদের সঙ্গে ফাইটিং করতে পারবো না, আমি নিজেই মারা যাব। প্লিজ তুমি এখন এখান থেকে যাও, তোমার জন্য আমি ফাইটিং করতে পারছি না। আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে ছেড়ে এখান থেকে এক চুল পরিমাণ নড়বো না। আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। মরলে দুজন একসাথে মরবো, বাঁচলে দুজন একসাথে বাঁচবো। প্লিজ জান না, তুমি একটু বোঝার চেষ্টা করো। এখানে অনেকজন রয়েছে, চারদিক থেকে যদি গুলি করতে শুরু করে তাহলে কিন্তু তোমাকে আমার বাঁচানো সম্ভব হবে না। প্লিজ তুমি এখান থেকে যাও, আমি ওদেরকে মেরে তারপর আসছি। আমি তো বললাম আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। এখান থেকে তো তোমাকে ছেড়ে যাবই না। তোমাকে বিপদের মুখে ফেলে আমি এখান থেকে চলে যাব, এটা তুমি ভাবলে কি করে? সব কথা শুনতে রাজি আছি, কিন্তু এখন এই মুহূর্তে এই কথাটা শুনতে রাজি নই আমি। প্লিজ জান না, তুমি আমার সাথে কিন্তু মুখের উপর তর্ক করছো। আমার মুখের উপর তর্ক করা একদম পছন্দ করি না আমি। তুমি এখন এখান থেকে যাবে কিনা আমার কিন্তু এখন টেনশন হচ্ছে। প্লিজ। জান্নাত আর কোনো কিছু না বলে শক্ত করে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশকে জড়িয়ে ধরে সে আকাশের বুকে লুকিয়ে থাকতে চাচ্ছে। আকাশ আর কোনো কিছু বলল না। আকাশ ওদেরকে গুলি করতে করতে জান্নাতকে নিয়ে পিছিয়ে আসলো, আর আকাশ সুযোগ মতো শিয়ামকে কল দিল, আর শিয়াম সঙ্গে সঙ্গে গাড়িতে করে আরো কিছু ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিল, আর ছেলেরা 5 মিনিটের মধ্যে এসে জান্নাতকে তার গাড়িতে তুলে ফেললো। সবাই মিলে ওদেরকে গুলি করতে
শুরু করলো। তখন তখন রিফাত আকাশকে বলতে শুরু করলো। ভাই, জান্নাত ভাবিকে গাড়ির মধ্যে বসিয়ে রেখেছি, উনি এখন নিরাপদে আছে। ভাই, আমরা সামনের দিকে আগাচ্ছি, আপনি চিন্তা করবেন না, ওদের সব কয়টাকে আমরা ধরে ফেলবো। রিফাত একথা বলে বাকিদেরকে নিয়ে সামনে আগাতে শুরু করলো। আকাশও গুলি করতে শুরু করলো। আকাশের কাছে ওরা কখনোই পেরে উঠবে না। ওরা আকাশের কাছেই মারা গেল। দুজনকে আকাশের লোকেরা ধরে তার গোডাউনে নিয়ে গেল। জান্নাতকে সহ সবাই মিলে গোডাউনে আসলো। জান্নাত গোডাউনে আসার পরে নীরবে একটা জায়গায় বসে আছে। আকাশ জান্নাতের কাছে আসলো। জান্নাতের কাছে আসার পরে জান্নাতকে বলতে শুরু করলো। এখন তুমি বাসায় চলে যাও, আমার কিছু কাজ আছে। আমার বাসায় যেতে অনেক দেরি হবে। তোমার বাবা মা হয়তো তোমাকে নিয়ে টেনশন করবে। তাড়াতাড়ি চলে যাও, বাকি কথা পরে না হয় হবে। তুমি আমাকে বাসায় দিয়ে আসবে, আমি তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে বাসায় যাব না। আমার অনেক ভয় লাগছে, তুমি আমার পাশে বসবে। আকাশ কোনো কিছু না বলে জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরলো। জান্নাত আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। এটা যে সুখের কান্না, কারণ প্রিয় মানুষ তো এমনটাই থাকা উচিত যে বিপদে আপদে সবসময় তার পাশে থাকবে, সাপোর্ট করবে। জান্নাত কান্না করতে লাগলো আর আকাশ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে শুরু করলো। এই মানুষটা যে আমাকে এতটা ভালোবাসে সেটা তো আমি আগে কখনো জানতাম না। কথা দিচ্ছি, সারা জীবন এভাবে বুকের মাঝে আগলে রাখবো। আর কান্না করতে হবে না, এখন বাসায় চলে যাও। আগে বলো, তুমি আমার জন্য সেফ থাকবে? কারণ তুমি ছাড়া আমার লাইফে আর কখনো কেউ আসবে না। তুমি আমার শেষ, তুমি আমার প্রথম। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এবার কান্নাকাটি থামাও। অনেকেই তাকিয়ে আছে আমাদের দিকে। শুধু শুধু ছেলেদেরকে সিনেমা দেখিয়ে কোনো লাভ হবে না। এখন বাসায় যাও, আর কথা দিচ্ছি আমি তোমার হয়েই থাকবো। এই কথা বলার পরে আকাশ জান্নাতকে তার বাসার সামনে নামিয়ে দিল। বাসার সামনে নামিয়ে দেওয়ার পরে ওসি সাহেব সেটা দেখে নিল। আকাশ আর কোনো কিছু না বলে সোজাসুজি গোডাউনে চলে আসলো। গোডাউনে আসার পরে দেখতে পারলো একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। রাস্তাদের বাঁধন খুলে দিল, আর খুলে দেওয়ার পরে জিজ্ঞাসা করতে লাগলো, তোদেরকে আলী হোসেন পাঠিয়েছে এটা খুব ভালো করে জানি, কিন্তু এখন তোরা আমাকে বল তোদের বস আলীকে আমি কোথায় পাবো? মরে গেলেও বলবো না, আমরা জীবন দিয়ে দিতে রাজি আছি তোকে মারার জন্য আমাদেরকে, কিন্তু আফসোস মারতে পারলাম না। আমার ছোট্ট বোনকে তোরা তুলে নিয়ে গিয়েছিস। আমার বোন কোথায় আছে জানি না, সে কি আদৌ বেঁচে আছে নাকি মারা গিয়েছে তাও জানি না। দেশের মানুষের ক্ষতি করছিস, আর তোদেরকে বাঁচিয়ে রাখবো এটা ভাবলে কি করে? হ্যাঁ, আমরা মরে গেলেও তুই বাঁচবি না। আলী ভাই তোকে মারার জন্য অলরেডি চলে এসেছে। তুই তার সবকিছু ধ্বংস করে দিয়েছিস, তুই বাঁচতে পারবি না। আকাশ কোনো কথা না বলে ওদেরকে লাথি দিয়ে অ্যাসিডের মধ্যে ফেলে দিল, আর মুহূর্তের মধ্যে দেহটা থেকে হাড়গুলো আলাদা হয়ে গেল। রক্ত অ্যাসিডের সাথে মিশে লাল হয়ে গেছে। আর ওদিকে জান্নাতকে ওসি সাহেব আকাশের সাথে দেখে ওসি সাহেব জান্নাতকে তার পাশে বসতে বলল। জান্নাত চুপচাপ তার বাবার পাশে বসে আছে। সে সময় ওসি সাহেব বলতে লাগলো, জান্নাত, আমি তোর কাছ থেকে এরকম কোনো কিছু আশা করিনি। আমি তোর কাছ থেকে ভালো কিছু আশা করেছিলাম। আকাশের সঙ্গে তোর মেলামেশাটা আমার পছন্দ না। তুই কি আকাশকে ছেড়ে দিবি কিনা সেটা বল। বাবা, তুমি এরকম কেন বলছো? আকাশ তো অন্যায় কোনো কাজ করছে না। সে মানুষের পাশে থাকছে, মানুষের বিপদে এগিয়ে যাচ্ছে, আর এই কারণে সে ওই জঙ্গিবাদগুলোকে মেরে ফেলছে। যেটা তোমরা করতে পারছো না সেটা আকাশ করিয়ে দেখাচ্ছে। তাহলে তোমাদের প্রবলেমটা কোথায় আকাশকে নিয়ে? দেখ, আকাশ খারাপ এটা আমি বলছি না। তুই আকাশের সঙ্গে মিশতে পারবি না, তোর সঙ্গে আকাশকে মানায় না। তুই আকাশকে ভুলে যা। বাবা, তুমি যাই কিছু বলো না কেন, আমি আকাশকে ছাড়া বাঁচবো না। আমি আকাশকে অনেক ভালোবাসি এবং সেও আমাকে অনেক ভালোবাসে। আমি তোদের ভালোবাসা মেনে নেব না কখনো। জান্নাত, তুই কিন্তু অনেক বেশি ভুল করছিস। এই ভুলের জন্য তোকে সারা জীবন মাসুল দিতে হবে। তুই আকাশকে ভুলে যা। আমি তোর বিয়ে অন্য কারোর সঙ্গে ঠিক করেছি। ছেলেটা লন্ডনে থাকে, অনেক বড় বিজনেসম্যান। তুই ওখানে ভালো থাকবি। আকাশের সঙ্গে বিয়ে হলে তোর কোনো পরিচয় দেওয়ার মতো কোনো কিছু থাকবে না।
আমি মানলাম সে মানুষের ভালোর জন্য কাজ করছে, কিন্তু তার নামে অনেকগুলো মামলা রয়েছে। যে কোনো সময় সে অ্যারেস্ট হতে পারে। আমরা শুধু প্রমাণ হাতে পেয়ে নেই। আমি সব কিছু জেনেই আকাশকে ভালোবেসেছি। এখানে আকাশের কোনো দোষ নেই। আমি আকাশের কাছে গিয়েছি, তুমি আকাশের কোনো ক্ষতি করবে না। আকাশের বিরুদ্ধে প্রমাণ তোমরা সারা জীবন জোগাড় করতে থাকবে, কখনোই প্রমাণ আর পাবে না। সত্যের জয় সব সময় হয়। আমি আর তোকে এ বিষয়ে কোনো কিছু বলবো না। তোর জীবন তুই নিজের হাতে নষ্ট করবি। আমার বলার দরকার ছিল, আমি তোকে বলেছি। তোকে এখন বেশি কিছু বলা যাবে না, কারণ তুই এখন আর ছোট নেই, বড় হয়ে গিয়েছিস। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। জান্নাত আর কোনো কিছু না বলে রুমে চলে গেল। জান্নাত রুমে যাওয়ার পরে আকাশের কথা চিন্তা করতে লাগলো, কারণ সে জেনে বুঝেই আকাশের কাছে গিয়েছে। সে খুব ভালো করে জানে আকাশের কাছে এসে ভালো থাকবে। আকাশ তাকে নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। এদিকে আকাশ সে তার নিজের কাজ করতে থাকে। এভাবেই পার হয়ে গেল বেশ কিছু দিন। সবকিছু ভালোই চলছিল। একদিন রাতের বেলা আকাশ গোডাউন থেকে তার বাসায় ফিরছিল বাইকে করে, আর হঠাৎ করে তার মোবাইলটা বেজে উঠল। আকাশ বাইক থামিয়ে মোবাইলটা রিসিভ করলো। ওপাশ থেকে কেউ একজন তাকে বলতে শুরু করলো, কিরে মিস্টার আকাশ চৌধুরী, কি অবস্থা তোর? তোর তো অবস্থা এখন মোটামুটি ভালোই আছিস, তাই না? তোকে একটা তথ্য দিচ্ছি, তোর হবু বউ তোর মা এখন আমার কাছে। দুজন অনেক বেশি কষ্ট পাচ্ছে। আয়, তাড়াতাড়ি আয়। আলী, তোর সঙ্গে আমার সমস্যা। এখানে আমার মাকে ধরে আনার কি দরকার ছিল? আমার মাকে এবং জান্নাতকে ছেড়ে দে, ওরা দুজনই আমার কলিজা। এই কারণেই তো আমরা তুলে এনেছি। তুই আমার সব কিছু ধ্বংস করে দিয়েছিস। দেশের বিভিন্ন স্থানে আবার আস্তানা ছিল, আবার সকল লোকগুলোকে মেরে ফেলেছিস। সেই গোডাউনগুলো পুড়িয়ে দিয়েছিস। তুই কি মনে করেছিস আমি এভাবে তোকে ছেড়ে দেব? আমিও তো চাই তোর সঙ্গে দেখা করার জন্য। আমি আমার বোনের প্রতিশোধ নেব, আর কত মেয়ের সর্বনাশ করেছিস সেটার হিসাব তোকে দিতে হবে। তোর তো একমাত্র মৃত্যুই হবে আমার হাতে। এখন আপাতত আমাকে নিয়ে না চিন্তা করে তুই তোর ফ্যামিলির কথা ভাব। তোর হবু বউটা অনেক সুন্দর, আবার ছেলেরা তাকে খেতে চাচ্ছে। আমারও পছন্দ হয়েছে। আগে আমি খাবো, তারপরে আমার ছেলেরা খাবে। 10 মিনিটের মধ্যে আয়। কোথায় আসবি সেটা তোর মনে হয় এতক্ষণে জানা হয়ে গেছে। চলে আয় গাজীপুরের জঙ্গলে। আকাশ কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে সবাইকে নিয়ে প্রস্তুত হয়ে গেল, আর আকাশ তাড়াতাড়ি করে গাড়িতে করে চলে আসলো সেই গাজীপুরের জঙ্গলে। গাজীপুরের জঙ্গলে আসার পরে আকাশ গাড়ি থেকে নামার পরে কয়েকজন এসে আকাশকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখতে পারলো আকাশের মাকে চেয়ারে বসিয়ে রেখেছে এবং জান্নাতকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। জান্নাতের গালে কয়েকটা থাপ্পড়ের দাগ পড়ে গেছে, আর তখন জান্নাত ওদেরকে বলতে শুরু করলো, তোরা এখন থেকে কালেমা পড়া শুরু করে দে, কারণ আকাশ চলে এসেছে। তোদেরকে বলেছিলাম না, আমাদেরকে তুলে এনে ভুল করেছিস, সেই ভুলের মাসুল এখন তোদেরকে দিতে হবে। অনেক তো বড় বড় কথা বলেছিস। দেখে তোর নাগর আমাদেরকে কি করতে পারে। তোর নাগরকে মারার জন্যই আমি এ পর্যন্ত এসেছি। তুই জানিস এই আকাশ আমাদের কতটা ক্ষতি করেছে? আমাদেরকে পুরো নিরুচ্ছেদ করে দিয়েছে। তোকে মারার জন্যই তো এখানে এসেছি। এখন ওদেরকে ছেড়ে দে। আমি এসে গেছি, ওদের সাথে তোর কোনো ঝামেলা নেই। তাই ওদেরকে নিয়ে আমার সঙ্গে ব্ল্যাকমেল করিস না, ছেড়ে দে। আরে ছেড়ে দেওয়ার জন্য তো আর তুলে আর নেই। তোর মাকে ছেড়ে দেব। তোর মাকে রেখে দিলে আমাদের কোনো লাভ হবে না, তাই তোর মাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু জান্নাতকে ছাড়তে পারবো না। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। মেয়েটাকে আমি একবার বিছানায় নিয়ে যাই, তারপরে ছেড়ে দেব। তখনই কয়েকজন এসে আকাশকে মারতে লাগলো। আকাশ ওদেরকে মারতে শুরু করলো, আর এভাবে মারামারির এক পর্যায়ে সকলকে মেরে আকাশ মাটিতে শুইয়ে দিল। তখনই আলী জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশ মারামারি বন্ধ করে দিল, আর মারামারি বন্ধ করে দেওয়ার পরে ওরা আকাশকে মারতে শুরু করলো, আর মারতে মারতে আকাশের নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে। আকাশের নাক দিয়ে টলটল করে রক্ত বের হচ্ছে। আর তখন জান্নাত বলতে লাগলো, আকাশ প্লিজ, তুমি আমার জন্য এভাবে ওদের হাতে মায়ের খেও না।
ওদেরকে মারো, ওদেরকে ইচ্ছে মতো মারো, আমার যা হবার হবে, কিন্তু ওরা বেঁচে থাকলে দেশের মানুষ কেউই শান্তিতে থাকতে পারবে না। প্রতিটা মেয়ে, প্রতিটা স্কুল ছাত্র ছাত্রী শুধুমাত্র আলীর জন্য ভয়ে থাকে। তখনই হঠাৎ করে চারিদিক থেকে গোলাগুলির আওয়াজ ভেসে আসলো। চারিদিক থেকে তুমুল গোলাগুলি হচ্ছে, আর যেহেতু আলীর লোকজন প্রস্তুত ছিল না, তাই খুব সহজেই ওরা মাটিতে গুলি খেয়ে পড়ে গেছে। এদিকে আকাশ গিয়ে তার মায়ের হাতের বাঁধনগুলো খুলে দেয় এবং জান্নাতকে মুক্ত করে ওদের দুজনকে গাড়িতে তুলে রাখে। ওদের দুজনকে গাড়িতে রেখে আসে আকাশ। আরো 20 মিনিট গোলাগুলি হওয়ার পরে ওসি সাহেব পুলিশ নিয়ে চারিদিক থেকে ঘেরাও করে ফেললো। যারা যারা বেঁচে আছে তাদের সবাইকে অ্যারেস্ট করলো ওসি সাহেব। ওসি সাহেব দেখতে পারলো আকাশ আলীর বুকের উপর পা দিয়ে রেখেছে, আর ওর দিকে পিস্তল তাক করে রেখেছে। সেই সময় ওসি সাহেব বলতে শুরু করলো, আকাশ প্লিজ এই কাজটা করো না, আইন নিজের হাতে তুলে নিও না, তুমি আমার উপর ছেড়ে দাও, ওর শাস্তি ফাঁসি হবে, তুমি প্লিজ আইন হাতে তুলে নিও না। তুই অনেক পাপ করেছিস, আমার বোনটাকে তোরা পাচার করে দিয়েছিস, আমার বোনটাও শেষ পর্যন্ত মারা গিয়েছে, কিন্তু তোকে বাঁচিয়ে রাখবো এটা তুই ভাবলে কি করে? তোকে আইনের মাধ্যমে নয়, তোকে আমার আইনের শাস্তি দিব। এই বলে আকাশ গুলি করে দিল। ওসি সাহেব আকাশের হাত থেকে পিস্তলটা নিয়ে ফেলে দিল। কোনো কিছু বলতে পারলো না, শুধুমাত্র জান্নাতের জন্য। জান্নাত এদিকে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আজকে থেকে আলীর মতো ভয়ঙ্কর লোক আর দেশে কোনো কিছু করতে পারবে না। এখন থেকে প্রতিটা মেয়ে নিরাপদে চলাফেরা করতে পারবে। ওর জন্য পুরো নরক হয়ে গিয়েছিল। হ্যাঁ, এবার আর কোনো কষ্ট নেই, আর কোনো দুঃখ নেই। মা আমাকে বলতে বলতে পাগল হয়ে গিয়েছে, তার একটা বৌমা প্রয়োজন, আর এখন মায়ের ইচ্ছেটা পূরণ করব। কিরে, তোদের অত ইচ্ছে আছে নাকি আমি বিয়ে করি? সবার সামনে এরকম কথা বলো না তো, আমার অনেক বেশি লজ্জা লাগছে। দেখছো মা কিভাবে আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে? প্লিজ ছেড়ে দাও। জান্নাত লজ্জা পেয়ে আকাশকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তখন সবাই মিলে হাততালি দিতে লাগলো। এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসলে বর্তমান গল্পগুলা অনেক লেট করে দিতেছি, আপনারা অনেকটাই হয়তো রাগ করতেছেন। আসলে এই রমজান মাসে ভয়েস আর্টিস্টরা ভয়েস ঠিকমতো দিচ্ছে না, ভয়েস দিতে লেট করতেছে, তো সেই কারণেই গল্প দিতে অনেকটাই লেট হচ্ছে। ইনশাল্লাহ ঈদের পর থেকে আর কখনোই লেট হবে না গল্প দিতে। ঈদের পর থেকে প্রতি 3 দিন পর পর একটা করে সকল পর্ব পাওয়ারফুল গল্প আপলোড করা হবে। আশা করি আপনারা সবাই দেখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন কাছের মানুষকে। আল্লাহ হাফেজ।